কর্মবিরতির দ্বিতীয় দিনেও অচল ৩৫ বিশ্ববিদ্যালয়, জনশূন্য ক্যাম্পাস, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। টানা বৃষ্টিতে আজও দুর্ভোগ, সিলেট সুনামগঞ্জে ফের বন্যার আশঙ্কা, ফেনীতে বাঁধ ভেঙে ৮ গ্রাম প্লাবিত, ফুলগাজী পরশুরামে স্থগিত এইচএসসি পরীক্ষা। ২৭ বিলিয়ন ছাড়ালো কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, ঋণ নির্ভর হওয়ায় খুশির কিছু নেই বলছেন ব্যবসায়ীরা। এবং রাজধানীর নিত্যবাজারে বাজেটের নেতিবাচক প্রভাব, ঘোষণার বাইরেও বেড়েছে অনেক পণ্যের দাম, সাধারণের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে, এমনকি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারও বন্ধ। এতে অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। প্রত্যয় স্কিম প্রত্যাহার ছাড়াও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ও সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিতে দেশের ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই সর্বাত্মক কর্মবিরতি চলছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে কর্মবিরতির এই কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির আজকের সবশেষ আমাদের জানাবেন। মার্জিয়া, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু কার্যত অচল ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটিকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলে জানি। তো দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানের অচল অবস্থায় আসলে ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমি আছি কলা ভবনে এবং এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তারা কর্মবিরতি পালন করে, তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তো আমি প্রথমেই একজন শিক্ষকের কাছে জানতে চাইব যে আসলে তাদের আন্দোলনের যৌক্তিকতা কতখানি এবং তারা কি দাবিতে আন্দোলন করছে। হ্যাঁ, কি প্রশ্ন করছেন? আমরা যে দাবিতে আন্দোলন করছি সেটা হচ্ছে সর্বজনীন পেনশন স্কিমের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় আনা হয়েছে। আসলে তো আমাদের সরকারি নিয়ম মোতাবেক আমাদের এই পেনশন চালু ছিল, এখনও আছে। এবং আমরা সর্বোপরি যে আমাদের মূল কথা হলো যে আমাদের যারা এই 1 তারিখ থেকে যে সকল লেকচারার বা অন্য পদে জয়েন করবেন তাদেরকে সেই আওতায় আনা হয়েছে। যদি আমরা এই পেনশন স্কিমে তাদেরকে নেই তাহলে আমরা ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো মেধাবী স্টুডেন্ট বা টিচার এখানে পাবো না আর কি। সুতরাং আমাদের জন্য স্যার, আপনাদের আন্দোলনের কারণে কিন্তু ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা, তো তাদের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে না, শিক্ষার্থীর কোনো ভোগান্তি নয়। কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা সংগ্রাম, প্রত্যেকটা ইয়েতে আমরা ছুটি থাকলে বিশেষ কারণে এগুলো আমরা নিজেরা অতিরিক্ত ক্লাস নিয়ে সবগুলো আমরা মেকআপ দিয়ে থাকি। ছাত্রদের জন্য আমরা সর্বতভাবে সব কিছু করে থাকি আর কি। আপনাকে ধন্যবাদ। আসলেই শিক্ষক বলছিলেন তাদের যে যৌক্তিক দাবির কথা এবং আসলে এই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের বিশেষ করে একাডেমিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। আমরা দেখেছি কিছুদিন আগেই সকাল 10টা থেকেই কিন্তু এই একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তারা কর্মবিরতি পালন করছে এবং তারা সব ধরনের কার্যক্রম থেকে তাদেরকে প্রত্যাহার করে নিয়েছে। তো মার্জিয়া, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সবশেষ। মনির, আপনাকে ধন্যবাদ। এদিকে শিক্ষক কর্মবিরতির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বিরাজ করছে স্থবিরতা। কোলাহলমুখর ক্যাম্পাসে নেই প্রাণ চাঞ্চল্য, অনেকটা জনশূন্য ক্যাম্পাস। সেখানকার সবশেষ অবস্থা জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে? আপনি
আপনি জানেন গতকাল থেকে সারা দেশের মতো চট্টগ্রামও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন চলছে সেটি আজকেও দ্বিতীয় দিনের মতো সকাল থেকে কিন্তু সেই আন্দোলন শুরু হয়েছে। এইখানে আপনার কর্মচারী সমিতি এবং অফিসার সমিতি সবাই এই ঐক্য পরিষদ করে সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো আমি এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যালয়ে যে আন্দোলন কর্মসূচি চলছে সেখানে রয়েছে। আমরা এখানে শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি রয়েছে। আমরা একটু আপনার মন্তব্য জানতে চাইবো যে আপনার কর্মসূচি। আপনারা জানেন যে আমাদের সুনির্দিষ্ট 3টি দাবির প্রেক্ষিতে আমাদের এই আন্দোলন চলমান আছে। আমরা বিভিন্ন সময়ে আমরা আমাদের এই দাবির প্রেক্ষিতে আমরা আমাদের যুক্তি তুলে ধরেছি, কিন্তু আজকে পর্যন্ত আমাদের এই লাগাতার সর্বাত্মক কর্মসূচির দ্বিতীয় দিন আজকে অতিবাহিত হচ্ছে। এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে সরকারের দায়িত্বশীল মহল থেকে কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ আমরা পাইনি, কোনো ধরনের মেসেজ পাইনি। সুতরাং আমি মনে করি যে আমাদের এই প্রত্যেক দাবি আমরা আজকে আবারও বলছি সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আমাদের এই দাবি 3টি অচিরে মেনে নেওয়া হোক এবং আমরা আমাদের ক্লাস, গবেষণাগার, শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হোক। আর এই দাবি না মানা পর্যন্ত আমাদের এই আন্দোলন সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত থাকবে। যারা শিক্ষার্থী বা রয়েছে তাদের যে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার কারণে তাদের তো ক্ষতি হচ্ছে, এটি একটি খুবই যৌক্তিক কথা। আমরা একটা জিনিস বলে আসছি বারবার, এখানে বলা হচ্ছে যে কোনো ভাবে কেউ কোনো মহল থেকে বলা হচ্ছে যে শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে জিম্মি করে তাদের আন্দোলন সংগ্রাম করছে তাদের স্বার্থে। এটি সম্পূর্ণ একটি ভুল জিনিস। আমরা আমাদের স্বার্থে যতটা আন্দোলন করছি তার চাইতে বড় হচ্ছে যে ভবিষ্যতে যারা যে প্রজন্ম শিক্ষকতায় আসবেন, যেসব মেধাবী ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা গবেষণায় আসবেন, তাদের স্বার্থকে আমরা সবচেয়ে বড় করে দেখছি। সর্বোপরি শিক্ষা ব্যবস্থাকে আমরা বড় করে দেখছি এবং এই আন্দোলন সংগ্রামের ফলে যে ক্ষতিটা হবে সেটা আমরা এটার পরে এক্সট্রা ক্লাস, এক্সট্রা অ্যাসাইনমেন্ট যে কোনো প্রক্রিয়ায় হোক আমরা সেটা কাটিয়ে তাদের পূরণ করে দেওয়ার আমরা চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেমনটা শুনছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতির কাছ থেকে, তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে তারা কিন্তু এই কর্মসূচি অব্যাহত রাখবেন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগরের সৃষ্টি লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এটি আরও 4 থেকে 5 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকাল থেকে বৃষ্টির কারণে রাজধানীতে দেখা গেছে সীমাহীন ভোগান্তি। এইচএসসি পরীক্ষা থাকায় শিক্ষার্থী ও অফিসগামীরা পড়েন বেশি বিপাকে। সুরাইয়া মনির রিপোর্ট। সকাল থেকে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা যায় তীব্র জলাবদ্ধতা, আর এতে করে যানজটে থমকে যায় ঢাকা। জলাবদ্ধতার কারণে বেশি বিপাকে পড়েন এইচএসসি শিক্ষার্থী ও অফিসগামীরা। নির্দিষ্ট সময় কেন্দ্রে পৌঁছাতে দৌড়ঝাঁপ শুরু করেন তারা। অফিসে যাব, লেট হয়ে যাচ্ছে, এর মধ্যে পাচ্ছি না রিক্সা। বাসা তো একদিন কেটে রাখলে 6 মাস ধরে এদের আর খোঁজ থাকে না। জায়গায় জায়গায় ভাঙাচোরা রাস্তা, বোঝা যায় না, এই জন্য সমস্যা হয়ে যায়। ভাড়া তো বেশি চাইতেছে, যেমন এখানে 30 টাকার ভাড়া এখন 50 টাকা চাইবে। জলবদ্ধতার কারণে অফিসে যাওয়ার রোডের পথে আটকে রয়েছে। 10 মিনিট 15 মিনিট বৃষ্টি হলেই পানি এখানে জলাশয় হয়ে যায়। বর্ষার এই সময়টাতে পরীক্ষা পেছানোর দাবিও জানান তারা। সরকার চাইলে একটু পিছিয়ে দিতে পারতো, টাইমটা আমাদের জন্য সুবিধা হতো। যানবাহন পেতে অসুবিধা হচ্ছে, আমরা চাচ্ছি সরকারের কাছে আবেদন যে পরীক্ষাটা পিছালে আমাদের জন্য সুবিধা হয়। বৃষ্টির মধ্যে বাসগুলো ঠিক মতো পাওয়া যায় না, রিক্সাওয়ালারা সেই দাম চাই, আমরা কি করব বলেন? বৃষ্টিতে ভিজে যদি জ্বর আসে তাহলে সেই পরীক্ষার দায় কি সরকার নিবে? মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণের আশঙ্কাটা অব্যাহত থাকা কিন্তু আমরা গত 30 তারিখে কিন্তু এটা আরো 72 ঘন্টার জন্য সারা দেশের জন্য জারি করছে এবং সে সঙ্গে কিন্তু চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কিন্তু ভূমিধসের কথা আমরা বলেছি। সাগর উত্তাল এবং বাতাস থাকার জন্য কিন্তু আমরা সমুদ্রপথ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছি। এটি আরো 4-5 দিন স্থায়ী হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। এখন যে বৃষ্টিপাতের যে প্রবণতা যেটা আছে আরো 4-5 দিন অব্যাহত থাকবে বৃষ্টিপাত। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর জনদুর্ভোগের খবর জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন। নাসির, কেমন দেখছেন রাজধানীর যানজট জলজটের চিত্র?
মার্জিয়া, ভোর থেকে সকাল 11টা পর্যন্ত কখনো মুষলধারে বা কখনো কখনো থেমে থেমে ধীরে ধীরে বৃষ্টি হয়েছে, যার প্রভাব রাজধানী মিরপুর সহ বিভিন্ন অঞ্চল, বাড্ডা, বিজয় সরণি, বিভিন্ন সড়কে আমরা দেখেছি জলজট অর্থাৎ জলবদ্ধতায় নিমগ্ন ছিল। এবং 11টার পর থেকে এই 2 ঘন্টা আসলে সেভাবে বৃষ্টি না হওয়ার কারণে আমরা মিরপুরের যে এখন পাইকপাড়া 1 নম্বর থেকে বাংলা ক্রস পর্যন্ত যে সড়কটি, যেটি 2 ঘন্টা আগেও প্রায় হাঁটু সমান পানির তলে তলিয়ে ছিল, সেটি এখন কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। অর্থাৎ রাস্তার কিছু অংশ এখনও পানির নিচে আছে, তো বাকিটাতে যান চলাচল করতে পারছে। তবে 11টার দিকে কথাও বলতে পারি, তখন এই রাস্তাটা পুরোটাই আসলে জলে নিমগ্ন ছিল এবং এরকম চিত্র মিরপুর সহ রাজধানীর বিভিন্ন জায়গাতেই ছিল। অর্থাৎ সামান্য বৃষ্টি হলেই রাজধানীতে মানুষের ভোগান্তি বাড়ে, তখন বৃষ্টি স্বস্তি হলেও ভোগান্তি শুরু হয় জলবদ্ধতা নিয়ে। আমরা দেখেছি যেসব জায়গায় এই ধরনের জলবদ্ধতা হয় তার আশপাশের যে বক্স কালভার্টগুলো আছে বা ছোটো ছোটো খালগুলো আছে, সেই খালগুলোর যেখানে পানি সরে যাওয়ার কথা বৃষ্টি হলে, সেই ছোটো ছোটো খালগুলো কিংবা বক্স কালভার্টের নিচের জায়গাটাতে ময়লা আবর্জনা পরিপূর্ণ থাকার কারণেই এই যে পানিগুলো এখানে সড়কে আসার পরে সরে যাওয়ার কথা, সেই পানিগুলো সরতে পারে না। যে কারণেই এই মিরপুরের অবস্থাই আমরা দেখেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে। অর্থাৎ কালশির কথা বলতে পারি, মিরপুর 11 নম্বরে একটি ছোট খাল আছে, সেই খালগুলোতে আমরা দেখেছি যে ময়লা আবর্জনায় পরিপূর্ণ, বর্জ্যে পরিপূর্ণ হয়ে থাকে, যে কারণে পানিগুলো সরে যাওয়ার জন্য যে পথ, সেই পথটি পুরোপুরি হয় না। প্রত্যেক বছর বর্ষা আসার সময়ে আসলে ঢাকার যে 2 মেয়র কিংবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয় যে বর্ষার সময় জলবদ্ধতা নিরসনে ব্যাপক প্রকল্প কিংবা রাস্তা খোঁড়াখুঁড়ি, বিভিন্ন ড্রেনেজ সিস্টেমের উন্নত করা। ড্রেনেজ সিস্টেমগুলো উন্নত করা হয় ঠিকই, তবে যে জায়গাগুলোতে বাধা সৃষ্টি হয় সেই বাধাগুলো নির্দিষ্টকরণ করার ক্ষেত্রে, বাধাগুলোকে চিহ্নিত করার ক্ষেত্রে সিটি কর্পোরেশন কতটা কাজ করছে, এটাই আসলে সাধারণেরও সেরকম বক্তব্য যে আসলে বাধাগুলোকে দূর করা হচ্ছে না। যে কারণে জলবদ্ধতার জায়গাগুলোতে যতই সংস্কার করা হোক না কেন, সেই সংস্কারের সুফল আসলে ঢাকার মানুষ সেভাবে পাচ্ছে না। যে কারণে আমরা আজকেও দেখেছি সারাদিন এই ঢাকার বিভিন্ন সড়ক আসলে জলবদ্ধতায় নিমগ্ন ছিল এবং যার ভোগান্তিতে সকাল থেকে আমরা দেখছিলাম যে অফিসগামী যাত্রীদের জন্য চরম ভোগান্তি বহতে হয়েছে। তো মার্জি, আসলে এইরকম সকালে পুরো রাজধানী জুড়ে মানুষের ভোগান্তি বুঝে দিয়ে চলেছে। এটা ছিল রাজধানীর চিত্র। আমরা এখন চলে যেতে চাই সুনামগঞ্জে আছে আমাদের প্রতিনিধি কুলেন্দু শেখর, তার কাছে আমরা সরাসরি যেতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন যে 10-12 দিনের ব্যবধানে সুনামগঞ্জে আবার কিন্তু সুরমা, কুশিয়ারা, বউলাই, চলতি সহ সব কয়টি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত 10-12 দিনের ব্যবধানে কিন্তু যে সুনামগঞ্জে যে সব কয়টি নদ নদীর পানি বৃদ্ধির ফলে কিন্তু আবারও কিন্তু দ্বিতীয় দফা বন্যার একটা আশঙ্কা রয়েছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের ইসলামপুর এবং গোয়াচড়া রাস্তাটিতে। আমি আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখানোর চেষ্টা করছি যে আপনি জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন যে গতকালকে সন্ধ্যা 6টা পর্যন্ত যেখানে সুরমা নদীর পানি বিপদ সীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, আজ সকাল 9টা পর্যন্ত কিন্তু তা বেড়ে 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত 24 ঘন্টায় কিন্তু 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে সুনামগঞ্জের সাতকে সুরমা নদীর পানি 95 সেন্টিমিটার বিপদ সীমার দিয়ে অতিক্রম করতে জেলা মৎস্য বিভাগ আমাকে জানিয়েছেন ইতিমধ্যে জেলার 8000 পুকুরগুলো ডুবে কিন্তু 4000 মেট্রিক টন মাছ কিন্তু তলিয়ে গেছে, ফলে ক্ষতির পরিমাণটা 70 কোটি টাকা হবে। কৃষি বিভাগের সূত্রে জানা যায় যে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জে 1700 হেক্টর আউশ ধান কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, যার ক্ষতি পরিমাণটা হবে প্রায় 11 কোটি টাকা। এবং আমি জেলা এলজিডি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু এই যে সাম্প্রতিক যে বন্যায় কিন্তু সুনামগঞ্জের 150 যে গ্রামীণ যে পাকা সড়কগুলো ইতিমধ্যে কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যার ক্ষতির পরিমাণটা হবে প্রায় 600 কোটি টাকা। তো এখন পর্যন্ত কিন্তু সুরমা, কুশিয়ারা, বউলাই, চলতি সহ সবগুলো নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। সকালের দিকে আকাশটা যদিও ভালো ছিল, এখন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। তো পানি উন্নয়ন বোর্ডের যে আরেকটি আবার সেটা হচ্ছে যে আগামী 36 ঘন্টা আরো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ফলে কিন্তু একটি দ্বিতীয় দফার একটি বন্যার কিন্তু আশঙ্কা রয়েছে সুনামগঞ্জের মানুষের মাঝে। তো এই ছিল মার্টিয়া আমার কাছে এখন পর্যন্ত এই সুনামগঞ্জের সর্বশেষ অবস্থা। মার্টিয়া। কুলেন্দু, আপনাকে ধন্যবাদ। 27 বিলিয়ন ছাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। মূলত আইএমএফ এবং কয়েকটি দাতা সংস্থার ঋণের টাকায় বেড়েছে রিজার্ভের পরিমাণ।
এতে সাময়িক স্বস্তি ফিরলেও ঋণের অর্থে রিজার্ভ বৃদ্ধি ভালো ফলাফল বয়ে আনবে না বলে মনে করেন আমদানি রপ্তানিকারকরা। তবে শুধু বৈদেশিক ঋণে নয়, রেমিটেন্স ও রপ্তানি বৃদ্ধির কারণে রিজার্ভের পতন রোধ করা সম্ভব হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান। রেজা খানের বিশেষ রিপোর্ট। আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি ১.১৫ বিলিয়ন এবং উন্নয়ন সহযোগী দক্ষিণ কোরিয়া, আইবিআরডি এবং আইডিবির ৯০ কোটি সহ $205 কোটি যোগ হয়েছে রিজার্ভে। এতে দেশে গ্রস রিজার্ভ $২৭.15 বিলিয়ন। যদিও আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী $২২ বিলিয়ন ঘরে অবস্থান করছে রিজার্ভ। বৈদেশিক ঋণের সুবাদে রিজার্ভের পাল্লা ভারী হওয়ার বিষয়টিতে খুশি নন আমদানি রপ্তানিকারকরা। তাদের মতে সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটে নিজেদের সক্ষমতা বাড়িয়ে রপ্তানি বৃদ্ধিতে মনোযোগী হওয়া বেশি প্রয়োজন। আইএমএফ এর ঋণ এনে আপনি রিজার্ভ বাড়াবেন কেন? আইএমএফ $1 বিলিয়ন 1 কত বিলিয়ন দিয়েছে, আর আমরা তো বাংলাদেশের রপ্তানি খাত প্রতি মাসে অন্তত $5 বিলিয়ন আমরা দিচ্ছি। তো আপনি রপ্তানিটাকে আরো স্মুথ করেন, রপ্তানি বাণিজ্যকে স্মুথ করেন, তাহলে আইএমএফ এর ঋণ প্রয়োজন হবে না। যদিও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বলছেন, শুধু ঋণে নয়, নীতি সুধার এবং রেমিটেন্স ও রপ্তানি বৃদ্ধি সহ তাদের নানা উদ্যোগে রিজার্ভের পরিমাণ বেড়েছে। শুধুমাত্র বৈদেশিক ঋণের কারণেই রিজার্ভ বেড়েছে, সেটা বৈদেশিক ঋণ কিছুটা হেল্প করেছে, তবে এর পেছনে আমাদের পলিসি ইনিশিয়েটিভ ছিল, আমাদের কার্যক্রম ছিল। সেই কার্যক্রমের ফলাফল হিসেবে আমরা কিন্তু রিজার্ভের পতনটাকে বন্ধ করে রিজার্ভের বৃদ্ধির যে একটা প্রবণতা সেটা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে রিজার্ভ এখন আইএমএফ এর লক্ষ্যমাত্রার উপরে আছে, তাই এই প্রবণতা ধরে রাখাই মূল লক্ষ্য বলে জানান ডক্টর হাবিবুর। আইএমএফ এর যে টার্গেট ছিল, আইএমএফ এর যে একটা লক্ষ্যমাত্রা ছিল, সেটার উপরে আছি আমরা অনেকটাই সিগনিফিকেন্টলি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণার পর রাজধানীর বাজারগুলোতে এর প্রভাব পড়তে শুরু করেছে। বাজেটে যেসব পণ্যের দাম বাড়ানো হয়েছে, এর বাইরেও আলু, পেঁয়াজ, মুরগি, কাঁচামরিচ সহ বিভিন্ন সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আর চাল ডাল সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। এতে করে সাধারণ মানুষের চোখে মুখেও দেখা দিয়েছে দুশ্চিন্তার ছাপ। বিস্তারিত থাকছে তানজিদ ভুইয়ার রিপোর্টে। 2024-25 অর্থবছরের জাতীয় বাজেটে 7,97,000 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে যেসব পণ্যের দাম বাড়ানোর প্রস্তাবনায় আনা হয়েছে তার বেশিরভাগই এরই মধ্যে বেড়েছে। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা বাজার সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতাদের মনে অস্বস্তি বিরাজ করছে। এদিকে অর্থনীতির জটিল হিসাব নিকাশ বোঝেন না শ্রমজীবী সহ সমাজের নিম্ন আয়ের মানুষরা। বোঝেন প্রতি বছর বাজেট মানেই ব্যয়ের নতুন নতুন খাত তৈরি হওয়া, তাই বাজেট নিয়ে তাদের উৎসাহ কম, বরং আতঙ্কটাই বেশি। পটল, চিচিঙ্গা, করলা, টমেটো, এরপরে কাঁচামরিচ। বৃষ্টির কারণও আছে, আবার বাজেটের কারণও আছে। সাধারণ মানুষ আর নিম্ন মধ্যবিত্ত মানুষ, এদের সবকিছুই নাগালের বাইরে। আলু চালের দামের থেকে বেশি দাম, আমরা কি কিনবো আর কি খাইবো। বাজেটের কারণে প্রতি বছর বিভিন্ন পণ্যের দাম বাড়ানোর পক্ষে নয় কারণ বাজারের বিক্রেতারাও। বাজার একটু বাড়তি আরই, ঈদের 2-3 দিন পর 150 টাকা বেচি, এখন বেচতে 170 টাকা। দিন গেলে বাড়বো, স্টক করে রাখছে 50-60 টাকা কেজি কিনে রাখছে, 90 বেচবো, 100 বেচবো, 120 বেচবো। বাজেট যেহেতু ঘোষণা করছে দাম বাড়ার, তো কাজুর দাম বাড়তে পারে আশা করা যায়, বাড়ার সম্ভাবনা আছে এতটুকু ভাইয়া। আর দাম আশা করি না বাড়লেই ভালো, কাস্টমার কিনা খাইতে পারবো, আমরা চাই বেচা বেশি হোক। বড় কোনো পরিবর্তন ছাড়াই 2024-25 অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পাস হয়েছে রোববার। গত 6 জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী উপস্থাপনের পর রোববার এ বাজেট সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে পাস হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে 8টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 40,000 মানুষ। এখন পর্যন্ত এই ঘটনায় একজন মারা গেছেন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যায় নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এক পর্যায়ে বাঁধ উপচে ফুলগাজী বাজারে পানি প্রবেশ করে, দোকানে পানি ঢুকে যায়। এতে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে আকস্মিক বন্যার কারণে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রশাসন।
এ নিয়ে আরো জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। তোফায়েল, ফেনীর বেড়িবাঁধ ভাঙা এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং কি বলছে পানি উন্নয়ন বোর্ড? নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থানে ভাঙনে প্রায় 20,000 মানুষ এখনো পানিবন্দী রয়েছে। আমরা দেখেছি সকালেই এখানকার জেলা প্রশাসক মোসাম্মদ সাহিনা আক্তার এইচএসসি যে সমান পরীক্ষা চলছে সেটির কিন্তু প্রথম দিনের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা কিন্তু তিনি আজকে স্থগিত করেছেন। এছাড়াও আমরা দেখেছি বন্যা কবলিত এই যে এলাকা পরিদর্শনে এসেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি এসে আসলে এই বন্যার যেসব স্থানগুলো ভেঙেছে সেসব স্থানগুলো পরিদর্শন করেছেন এবং তিনি এই এলাকার মানুষদের আশ্বাস দিয়েছেন যে আগামী অর্থ বছরের মধ্যেই এই যে বন্যা নিয়ন্ত্রণ যে বেড়িবাঁধ সেটি কিন্তু ফিজিবিলিটি স্টাডি চলছে। ফিজিবিলিটি স্টাডি শেষে আগামী বছরের শেষ নাগাদ কিন্তু এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। সেটি শুরু হলে কিন্তু এখানকার বন্যার যে ক্ষয়ক্ষতি মানুষ সবসময় পড়তে হয় সেটি থেকে কিন্তু রক্ষা পাবে। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে সকল স্থানে ভাঙন দেখা দিয়েছে সেই সকল ভাঙনগুলো আসলে পানি না কমা পর্যন্ত আসলে সেগুলো মেরামত করা যাচ্ছে না। এখনো সেই ভাঙা স্থানগুলো দিয়ে পানি প্রবেশ করে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। আমরা এখানকার বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি, আসলে সব মানুষই আসলে বলতে চাচ্ছে যে প্রতি বছর বন্যা এলে তারা এই ধরনের ভাঙনের কবলে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়। তারা সবসময় আসলে চিরা মুড়ি সহ এই ধরনের ত্রাণ চান না, তারা চান আসলে এই যেসব বাঁধগুলো রয়েছে সেগুলোর টেকসই মেরামত এবং স্থায়ী সমাধান চান। তো এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ খবর। তোফায়েল, আপনাকে ধন্যবাদ। শিক্ষক কর্মবিরতির দ্বিতীয় দিনেও অচল 35 বিশ্ববিদ্যালয়, জনশূন্য ক্যাম্পাস, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। টানা বৃষ্টিতে আজও দুর্ভোগ, সিলেট সুনামগঞ্জে ফের বন্যার আশঙ্কা, ফেনীতে বাঁধ ভেঙে 8 গ্রাম প্লাবিত, ফুলগাজী পরশুরামে স্থগিত এইচএসসি পরীক্ষা। 27 বিলিয়ন ছাড়ালো কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, ঋণ নির্ভর হয় খুশির কিছু নেই বলছেন ব্যবসায়ীরা। এবং রাজধানীর নিত্যবাজারে বাজেটের নেতিবাচক প্রভাব, ঘোষণার বাইরেও বেড়েছে অনেক পণ্যের দাম, সাধারণের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বিকেল 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।